রাহাত ভাই, বিয়েটা আপনাকে করতেই হবে। বিয়েটা ভেঙে দেন রাহাত ভাই। আমি যে আপনাকে বড্ড ভালোবাসি, সে আমি কিভাবে আপনাকে আমার আপুর সাথে সহ্য করব? নীলার কথায় ফিরে তাকালো রাহাত। হাতের সিগারেটের শেষ টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষল। তারপর দু হাত বুকে গুজে তাচ্ছিল্য হেসে বলল, তুই আমাকে ভালোবাসিস, সেটা একান্তই তোর সমস্যা। আমি তাতে কি করব? আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু বাসার সব মানুষকে বলবেন আপনি বিয়েটা করবেন না। রাহাত এবার শব্দ করে হেসে উঠল, যেন সে বেশ মজার কথা শুনে ফেলেছে। হাসতে হাসতেই বলল, ছি নীলা, তুই যে এত স্বার্থপর আমি ভাবতেও পারিনি। দেখছিস বিয়েটার জন্য বাসার মানুষ কি খুশি, আর তুই সেই বিয়ে ভেঙে দিতে বলছিস? নিজের স্বার্থটাই দেখলি খালি। নীলা এবার হাঁটু গেড়ে বসে কেঁদে দিল। তার নিজেকে দিশেহারা লাগছে। রাহাত তার চাচাতো ভাই, যাকে সে ছোটবেলা থেকে ভালোবেসে আসছে। কিন্তু রাহাত কখনোই নীলাকে ভালোবাসেনি, সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। কারণ একটাই, নীলা কালো। নীলাকে কাঁদতে দেখে রাহাতের বেশ মজাই লাগছে। সে কোনো এক অদৃশ্য কারণেই নীলাকে পছন্দ করে না। কারণটা ঠিক অদৃশ্য বলে ভুল হবে। আসলে নীলার গায়ের রংটার জন্যই সে নীলাকে পছন্দ করে না। যেখানে সে ধবধবে ফর্সা, সেখানে নীলা কালো। একেবারে কালো অবশ্য নয়, তবে রাহাতের তুলনায় কালো। তবে নীলার চেহারা আলাদা সুন্দর, সেটা রাহাতও মানে। আসলে বাঁ পাশের গালে দুইটা টোল পড়ে হাসলে, মুখটা গোল গাল। তবু ওর হাতের এই মেয়েটাকে পছন্দ না। আর হয়তো নীলা তাকে অতিরিক্ত ভালোবাসে বলে এত অবহেলা পায়। কথায় আছে না, কোনো মানুষকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভালোবাসলে তার বিপরীতে অবহেলা পেতেই হয়। নীলাও নিয়মের বিপরীতে নয়, তাই হয়তো অবহেলা পাচ্ছে। নীলার কান্না রাহাতকে স্পর্শ করতে পারেনি। সে সুন্দর চুলে হাত বুলাতে বুলাতে ছাদ থেকে নেমে গেল। নীলার যেন কষ্ট আকাশ ছুঁয়েছে। ছোটবেলা থেকে যে মানুষটাকে এত ভালোবেসে এসেছে, সেই মানুষটাই আজ অন্য কারো হবে। আর আর সেই অন্য কেউ হলো তারই আপন বোন। এখানে তার পরিবার বা বোনের কোনো দোষ নেই, কারণ নীলার ভালোবাসার কথাটা নীলা, রাহাত আর তার বন্ধুবান্ধব বাদে কেউই জানে না। রংহীন বিবর্ণ রাত্রি আর বিবর্ণ নীলাম্বরীর কান্না মিশে গেছে বাতাসের সাথে। একটা অসহায় মেয়ে যে ভালোবাসার কাঙালি, একটু প্রিয় মানুষটার ভালোবাসার জন্য। কি হাহাকার তার বুকে! কেউ দেখছে না সে হাহাকার, শুধু সাক্ষী সে নিজে আর এই কার রাত। কিরে নীলা, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? নিজের মায়ের কথায় মুখটা ছ্যাদ করে ওঠে নীলার। তবে কি কাল সারা রাত সে কান্না করেছে? এটা সবাই বুঝে যাবে। খাবার টেবিলের সবাই এবার নীলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। নীলা সবার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে আম্মু রাতে ঠিক মতো ঘুম হয়নি তো, তাই হয়তো ফুলে গেছে। আজিজুর রহমান মানে নীলার বাবা বা হাতে নীলার মাথায় হাত বুলিয়ে বলল, কেন ঘুম হয়নি মা? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? বাবার আদুরে কথায় যেন নীলার কান্না আহ্লাদ পেয়ে বসল। বাদ ভেঙে চলে আসবে মনে হয়। নীলা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কোনো মতে মাথা নাড়িয়ে না জানালো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। চোখের জল কি আর সবই বুঝে? তার যখন ঝরার ইচ্ছে সে তখনই ঝরে যায়। নীলার চোখের জলও নীলার শাসন শুনেনি, বাঁধ ভেঙে ঝরে পড়ল। নীলাকে কাঁদতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। নীলার বাবা তাড়াতাড়ি খাবার পাত থেকে উঠে নীলাকে জড়িয়ে ধরল আর ব্যতিব্যস্ত স্বরে বলল, আমা কি হয়েছে? কান্না কেন করছো? কেউ কি কিছু বলেছে তোমাকে? কে কি বলেছে আমায় বলো আম্মা। তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার খারাপ লাগে জানো না? নীলা যেন এবার চেয়েও নিজেকে চুপ করাতে পারছে না। নীলার চাচা মানে রাহাতের আব্বু নীলার মাথা বুলিয়ে দিচ্ছে। নীলার আম্মু পানি এনে দিচ্ছে। রাহাতের মা মানে নীলার চাচিও নীলার চোখের পানি মুছিয়ে দিচ্ছে। একমাত্র রাহাত নির্জীব, তার কোনো হেলদুল নেই। নীলার কান্নার কারণ জানারও ইচ্ছে নেই, কারণ সে জানে নীলা কেন কান্না করছে। বেশ কিছু সময় পর নীলা নিজেকে শান্ত করলো। হেঁচকি থামিয়ে বলল, বাবা আসলে আজ আমাকে চলে যেতে হবে। কাল থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তোমাদের ছেড়ে যেতে কষ্ট লাগছে। এতক্ষণ নীলার কান্নার কারণ জেনে সবাই শান্ত হলো। নীলার বাবা মেয়ের মাথায় বিলি কেটে বলল,
এজন্য আমার বোকা মেয়েটা কান্না করছে। আর সমস্যা নেই, তুমি আবার পরীক্ষার পর আসবে। তোমার খালামণির বাসায় তো তোমাকে বেশ আদর যত্ন করে, তখন তো আমাদেরই ভুলে যাও। এখন বোকার মতন কান্না করছো। নীলার ততক্ষণে কান্না থেমে গেছে। নীলার মা শান্ত কণ্ঠে বলল, তোর না সেমিস্টার শেষ হলো কদিন আগে, আবার কিসের প্র্যাকটিক্যাল? নীলা যেন এবার অথই সাগরে পড়ল। কোনো মতে মিথ্যা কথা তো বলে ফেলল, এখন কি বলবে? নীলার ভাবনার মাঝে নীলার বাবা আজিজুর রহমান গম্ভীর কণ্ঠে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, সেমিস্টার প্র্যাকটিক্যালের সম্পর্ক কি? সেমিস্টার হয়ে গেছে, শেষ, এজন্য কি প্র্যাকটিক্যাল হতে পারবে না? অদ্ভুত কথাবার্তা। নীলা যেন বাবার কথায় স্বস্তি পেল। নীলার বাবা মেয়ের দিকে তাকিয়ে বলল, আজ বিকেলে আম্মু তোমাকে গাড়িতে উঠাই দেব, কেমন? এখন যাও। নীলা চোখের জল মুছে মাথা নাড়িয়ে খাবারে মনোযোগ দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কাকে ভালোবাসলো সে? মানুষটা এত পাষাণ। তার কান্না সবাইকে টলাতে পারলেও ওই মানুষটাকে টলাতে পারল না। কোনো মতে খাবার শেষ করে নীলা ঘরে চলে গেল। নীলার বড় বোন নিরুপমা মানে নিরু সবটাই খেয়াল করেছে। নীলা ভেতরে আসলাম কথাটা বলি রুমের ভেতরে ঢুকে গেল রাহাত। নীলা তখন রেডি হচ্ছে চলে যাওয়ার জন্য। নীলা ঢাকা থাকে ওর খালামণির বাসায়, সেখানে থেকেই পড়াশোনা করে, আর ওদের বাড়ি হলো খুলনা, ওর জন্মস্থান। রাহাত নীলার খাটে এসে গলা পরিষ্কার করে খোঁচা মেরে পড়ল, বাহ, ভালোই হয়েছে চলে যাচ্ছিস। তোর এই অন্ধকার রং দেখলে আমার সারাদিন আধার কাটে। নীলার মনে হচ্ছে তার শরীরে কেউ ছুরির আঘাত করছে। টিকে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে, তবুও সে শক্ত হয়ে আয়নার দিকে তাকিয়ে ওড়না ঠিক করছে। নীলার নীরবতা রাহাতের ভালো লাগছে না। সে নীলাকে কান্না করাতে যাচ্ছে, নীলাকে কষ্ট দিতে তার বেশ লাগে। নীলার কোনো উত্তর না পেয়ে রাহাত আবার বলল, তুই খাবার টেবিলে নাটকটা কেন করলি নীলা? নীলা আবার চুপচাপ থাকতে পারেনি, কষ্টটা চাপা দিয়ে বলল, রাহাত ভাই, ওটা আপনার কাছে নাটকই মনে হবে, কারণ আপনি আজও অনুভূতির মূল্য দিতে শেখেননি। তবে মনে রাখবেন রাহাত ভাই, যেদিন মূল্য দিতে শিখবেন সেদিন যেন খুব দেরি না হয়ে যায়। নীলার কথার ধরন রাহাতের কাছে কেমন যেন লাগলো। রাহাত ভেবেছিল নীলা আবারও কতক্ষণ ফ্যাসফ্যাস করে কাঁদবে, তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে, কিন্তু এমন কিছুই হলো না। রাহাতের রাগ উঠে গেল। সে বসা থেকে উঠে রাগী স্বরে বলল, এই এই এই, তুই কি আমাকে অভিশাপ দিচ্ছিস নাকি? নীলা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, অভিশাপ দিলাম না, সাবধান করলাম। রাহাত নীলার কথাগুলো সহ্য করতে পারছে না, তেরে গিয়ে কিছু বলবে, তার আগে নিরুপমা হাজির হয়। এসে খাটে বসে হেসে বলল, কি কথা হচ্ছে দুজনের মাঝে? আমাকেও বল। রাহাত কিছু না বলে চলে গেল। নীলা চুপ হয়ে যায়। কেন জানি অকারণেই তার বোনের উপর রাগ উঠছে। সেই রাগ থেকে বলে ফেলল, কেন আপু, রাহাত ভাইয়া তো আমার চাচাতো ভাই, তাকে কি আমি কিছু বলতেও পারবো না আলাদা? তোমার হবু হাজবেন্ড বলে কি সব তোমাকেই বলতে হবে? নীলার উত্তরটা ভালো লাগেনি নিরুপমার, তো বসে যথেষ্ট হাসি হাসি মুখ করে বলল, না নীলা, তেমন কিছুই না, আমি তো এমনি জিজ্ঞেস করছি। তুই কি আমার উপর কোনো কারণে রেগে আছিস? নীলা বুঝে ফেলে সে রাগের মাথায় ভুল বলে ফেলেছে, তাই চুপ হয়ে যায়। বাহির থেকে আজিজুর রহমান নীলাকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য ডাকছে। নীলা ব্যাগ নিয়ে দরজা অবধি গিয়ে ফিরে তাকালো বোনের দিকে, তারপর বলল, আপু, তুমি জীবনে কিছু না পেলেও তুমি ভাগ্যবতী। কারণ জানো, কারণ তোমার সব থেকে বড় প্রাপ্তি শরীর ফর্সা রং, যেটা তোমার আছে, তাই তুমি না চাইতে অনেক কিছু পেয়ে ফেলেছ। নিরুপমা বোনের কথা বুঝে ওঠার আগেই নীলা প্রস্থান নিল। তাকে তো অনেকটা পথ যেতে হবে একা একা। উত্তপ্ত সূর্যের তেজ এখন নরম। নীলা আর তার বাবা দাঁড়িয়ে আছে ট্রেন স্টেশনে। নীলাকে ট্রেনে তুলে দিতে এসেছে তার বাবা। নীলার ঠেলে কান্না আসছে, কিন্তু সে কাঁদবে না, বাবার সামনে আর কিছুই প্রকাশ করবে না, কারণ তার বাবা অনেক চতুর, বুঝে যাবে। নীলার ট্রেনের সময় হয়েছে। নীলার বাবা নীলাকে ট্রেনে বসিয়ে দিল। নামার সময় নীলার মাথায় হাত বুলিয়ে বলল, আম্মু, ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো, যাই হোক মন খারাপ করবে না, আর কখনো কোনো সমস্যা হলে পালাবে না, বরং সমাধান করবে। আর শোনো, যে যাওয়ার সে যাবে, তাকে আঁকড়ে ধরেও লাভ নেই, তাই যে আছে তাকে আঁকড়ে ধরো,
যেন দিন শেষে জয়ের হাসি হাসতে পারো। নীলা হঠাৎ বাবার এই কথার মানে বুঝতে পারেনি, তবে সে বাবার কথায় কিছুটা মনোবল পেয়েছে। নীলার বাবা নেমে যাওয়ার সময় বলল, তোমার খালু তোমাকে নিতে আসবে, সাবধানে যেও। নীলা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আজিজুর রহমান নেমে গেল আর নীলা ঠুকরে কেঁদে উঠল। ট্রেন ছোটা শুরু করলো। নীলা খেয়াল করেনি তার বাবা তার কান্না করার দৃশ্যটি দেখছে আর মনে মনে বলছে, আমি জানি তোমার কোনো প্রাতিষ্ঠানিক পরীক্ষা নেই আম্মু, কিন্তু জীবন থেকে বড় পরীক্ষা নিচ্ছে অনেক। কি পরীক্ষা সেটা জানি না, তবে সবসময়ই তুমি জয়ী হয়েও, সেই দোয়া করি। ছেলে মেয়ে যতই বড় হোক, বাবা মায়ের কাছে তারা বাচ্চাটিই থাকে। তাদের উপর কিংবা ভেতর সব যন্ত্রণা বাবা মা বোঝে, সেটা যতই লুকানোর চেষ্টা করো না কেন। ট্রেন এগিয়ে যাচ্ছে, সাথে তুমিও এগিয়ে যাও মা। পিছুটান তোমার জীবনে তোমার জন্য নয়। বিবর্ণ নীলাম্বরী এগিয়ে যাচ্ছে, একটু শান্তির টানে। কি মোড় নেবে তার জীবনে? আধার রজনী। ট্রেন কমলাপুর স্টেশন এসে পৌঁছেছে আরও আধ ঘন্টা আগে। নীলা বসে আছে একটা বেঞ্চিতে। আধ ঘন্টা হলো সে এক ধ্যানে বসে আছে। এখনও খালামণির বাসার কেউ স্টেশনে এসে পৌঁছায়নি। বাবা তো বলেছিল খালু নিতে আসবে, কিন্তু এখনও কারো দেখা নেই। তার ফোনেও চার্জ নেই যে যোগাযোগ করবে। আর সত্যি বলতে তার এই নিরিবিলি প্ল্যাটফর্মে বসে থাকতে খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। অবশ্য যার ভেতরটা শূন্যতায় ভরে গেছে, তার তো শূন্যতাই পছন্দ হবে। তোমার কি সামান্য কমন সেন্স নেই নীলাম্বরী? এখানে এক কোণে চুপ করে বসে আছো, আর তোমাকে আমি আধ ঘন্টা যাবৎ পুরো স্টেশন খুঁজেছি। ড্যামিট! একটা রাগী পুরুষনানী কণ্ঠে ফিরে তাকায় নীলা। ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে তার খালাতো ভাই শুভ্রম। নীলা শুভ্রমকে দেখে তেমন প্রতিক্রিয়া জানালো না। সে ধীরে উঠে লাকেজটা হাতে নিয়ে শান্ত স্বরে বলল, আমার ফোনে চার্জ ছিল না। নীলার শান্ত স্বরের কথাটাই থামিয়ে দিল শুভ্রমকে, কারণ নীলা কখনোই তার সাথে এত শান্ত স্বরে কথা বলে না। নিশ্চয়ই নীলার সাথে এমন কিছু হয়েছে যেটা নীলা মানতে পারেনি। যখন নীলার বাবা ফোন করে কাল কোনো পরীক্ষা আছে কিনা জানতে চেয়েছে, তখনই শুভ্রমের সন্দেহ হয়েছিল। তাই তো নিজে এসেছে নীলাকে নিতে। শুভ্রম আর কিছু না বলে লাগেজটা নিজের হাতে নিয়ে গাড়ির দিকে হাঁটা দেয়। গাড়ি চলছে আপন গতিতে। নীলা নিশ্চুপ নির্বাক। আশেপাশের কিছুই তার মাথায় আসছে না। আসলে সে ধাক্কাটা মানতে পারেনি। সেমিস্টার শেষ হয়েছে কয়দিন হলো, তারপর ভার্সিটি বন্ধ করে দিল। ভেবেছিল নিজের বাড়ি থেকে ঘুরে আসবে, কিন্তু বাড়ি গিয়ে এমন কিছু শুনতে হবে সে ভাবতেও পারেনি। তারই ভালোবাসার মানুষটার সাথে তার আপন বোনের বিয়ে। এই ধাক্কাটাই যেন নীলাকে চুপ করিয়ে দিতে যথেষ্ট ছিল। মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য কী না করেছে, কত পা ধরে ভিক্ষা চাইল, কিন্তু তবুও মানুষটার মন গড়ল না। শুভ্রম গাড়ি চালাচ্ছে আর নীরব চোখে নীলাকে দেখছে আর ভাবছে, বাড়িতে গেল কিনা নীলা, আর ফিরে আসলো কিনা নীলা। দুজনের ভাবনার মাঝে শুভ্রমের ফোনটা বেজে উঠল। নীলা আর চোখে তাকিয়ে আবার নিজের মতন চুপ করে বসে রইল। শুভ্রম ফোনটা রিসিভ করে নীলার দিকে এগিয়ে দিল। নীলা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে শুভ্রম চোখ দিয়ে পুছিয়ে দেয়, নীলার বাবা। নীলা দ্রুত ফোনটা কানে ধরেই বলল, সরি বাবা, আমার ফোনের চার্জ শেষ, তাই তোমাকে জানাতে পারিনি আমার পৌঁছানোর খবর। আজিজুর রহমান মুচকি হেসে মেয়ের কথা শুনে এ হাসি নীলা অব্দি পৌঁছায়নি। নীলা বাবার প্রতি উত্তর না পেয়ে আবার বলল, বাবা আম রিয়েলি সরি, আমার ফোনে চার্জ থাকলে আমি সত্যিই জানাতাম তোমায়। আজিজুর রহমান শান্ত স্বরে বলল, তুমি স্টেশনে পৌঁছে গেছো 10:30 বাজে। তোমাকে আধ ঘন্টা শুভ্রম খোঁজার পর ঠিক 11টায় খুঁজে পেয়েছে, আর এখন বাজে 11:48। মানে শুভ্রমের সাথে তোমার দেখা হয়েছে ঠিক 48 মিনিট হয়েছে। তোমার ফোনের চার্জ ছিল না আম্মু, আমি মানলাম, কিন্তু শুভ্রমের ফোনের চার্জের খবরটা তো নিতে পারতে মা। বাবার কথায় বেশ লজ্জিত বোধ করলো নীলা। শুভ্রমের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো শুভ্রম কিছু শুনেছে কিনা। শুভ্রম আপন মনে গাড়ি চালাচ্ছে। নীলা ফোনটা আবার কানে দিয়ে বলল, আসলে বাবা সরি, আমি এতটা খেয়াল করিনি। আজিজুর রহমান এবার দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আদুরে কণ্ঠে বললেন, মা, এই ছন্ন ছাড়া জীবন তোমার জন্য না। এই নিস্তব্ধতা, নীরবতা, নিষ্প্রাণতা তোমার জন্য না আম্মু। এই নিস্তব্ধতা রাতকে মানায়,
নীরবতা গাছকে মানায়, নিষ্প্রাণতা মানায় মরা নদীকে। তোমার জন্য তো চাঞ্চলতা, তোমার জন্য হলো খিলখিল হাসি, তোমার জন্য যেগুলো সেগুলোর মাঝেই তুমি থাকো আম্মু, কারণ আমরা তোমায় ওভাবেই দেখে সন্তুষ্ট। আমি জানি না আম্মু তোমার কি হয়েছে, আমি জানতে চাইও না, কারণ হয়তো এমন কিছুই হয়েছে যা তুমি আমাদের বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো না। আর ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদেরও কিছু ব্যক্তিগত জিনিস থাকে, ওটা বাবা মায়ের জানাও দরকার না। বাবা মা এতটুকু জানে তার সন্তান যেন সব সময় খুশি থাকে। তুমি কি বাবা মায়ের সেই ইচ্ছেটা রাখবে না আম্মু? বাবার এমন আহ্লাদি কণ্ঠে নীলা নিজেকে ঠিক রাখতে পারল না, আবারও বোকার মতন কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক ভালোবাসি তোমাদের বাবা, আর কখনোই কষ্ট দিব না তোমাদের। নীলার কান্না আজিজুর রহমানকে ভেঙে দিচ্ছে, তবুও সে শান্ত কণ্ঠে বলল, আবারও কান্না করছো কেন আম্মু? জল শুধু মেঘের থেকে ঝরলে মানায়, আমার চোখে তো মানায়, তোমার চোখে তো মানায় না। চুপ করো আম্মা, আর শুভ্রমকে মোবাইলটা দাও। নীলা হ্যাঁ বলে শুভ্রমের দিকে মোবাইলটা বাড়িয়ে দিল। নীলার কান্না দেখে শুভ্রম অনেক আগেই গাড়ি থামিয়ে দিয়েছিল। সে কতক্ষণ আজিজুর রহমানের সাথে কথা বলে ফোনটা কেটে দিল। নীলা ততক্ষণে কান্না থামিয়ে দিয়েছে। শুভ্রম ফোন কেটেই নীলার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এমন সিসকাদুনের স্বভাব কবে থেকে হলো তোমার নীলাম্বরী? নীলা শুভ্রমের ঠেস মারা কথাতেও রাগে না, শান্ত স্বরে উত্তর দেয়, আমার চোখের জল কেবল নাটক আর ঠাট্টা হয়ে রয়ে গেল, মূল্য আর পেল না। নীলা ঠান্ডা এবং তীক্ষ্ণ কথার চুপ করে যায় শুভ্রম। সে বুঝে যায় নীলার সাথে এখনো এগুলো বলে লাভ নেই। কিরা এতক্ষণ লাগলো যে বাড়ি আসতে? শুভ্রম আর নীলাকে বাড়িতে ঢুকতে দেখে শুভ্রমের মা প্রশ্ন ছুড়ে দেয়। শুভ্রম সোফায় বসতে বসতে উত্তর দেয়, তোমার বোনের মেয়েকে খুঁজতে আমার ঠিক ৮ ঘন্টা মতন সময় লেগেছে, দেরি হবে না? শুভ্রমের মা রেহেনা নীলার কাছে গিয়ে দাঁড়িয়ে ওর ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, কিরে মা, ৮ ঘন্টা লেগেছে কেন? নীলা জোর করে হাসি হাসি মুখ করে বলল, আসলে খালামণি, আমি যেখানে ছিলাম সেখানে উনি আসেনি, তাই আমাকে খুঁজতে খুঁজতে তার ৮ ঘন্টা লেগে গেছে। নীলার কথা তার খালামণি বুঝতে পেরে বলল, আচ্ছা যাক, ভালোই ভালোই, তুই চলে এসেছিস সেটাই অনেক। তোর এছাড়া বাড়িটাও কেমন নিষ্প্রাণ লাগে। মৌ তো জানিসই সারাদিন পড়াশোনা করে, আর দিয়া ও রাজ তো সারাদিন ভার্সিটি আর আড্ডা। আমি আর তোর চাচি একা বাসায় পড়ে যাই। এখন যা তো মা, ফ্রেশ হয়ে আয়, তোদের খেতে দেই। নীলার খাবারের প্রতি একদম রুচি নেই। সে ক্লান্ত কণ্ঠে বলল, না খালামণি, আমার খিদে নেই, আমি ট্রেনে খেয়েছি, আমার এখন ঘুম দরকার, আমি ঘুমাবো। এতক্ষণ শুভ্রম চুপ করে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারেনি। এখন নীলাকে কেউ আশা করেনি। নীলার সাথে মানায় চঞ্চলতা, আর সে কিনা চুপচাপ থাকার শপথ নিয়েছে। শুভ্রম উঠে দাঁড়িয়ে নিজের মায়ের কাছে এসে দুজনেরই খাবার বাড়তে বলল, আর নীলাম্বরীর কাছে এসে ফিসফিসিয়ে বলল, এখন চুপচাপ খাবে তুমি, আর যদি না খাও তবে সারা রাত যে ট্রেন দিয়ে আসামের সময় কান্না করতে করতে ভাসিয়েছ, আসার সময় কান্না করতে করতে ভাসিয়েছ, চোখ মুখ ফুলিয়েছ, সেটা তোমার ব্যবসার মানুষকে বলবো, তোমার বাবাকে এও বলবো যে তোমার কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, তোমার বাবাকেও এও বলবো যে তোমার কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই। নীলা বাবাকে অবাকে হতভাগ। তার প্র্যাকটিক্যাল পরীক্ষা আর কান্নার কথা শুভ্রম কিভাবে জানলো? নীলাকে ভাবতে দেখে শুভ্রম বলল, অত ভেবে কাজ নেই নীলাম্বরী, তুমি কোনো উত্তর পাবে না, তবে যতটুকু করতে বললাম ততটুকুই করো। আমি ফ্রেশ হয়ে এসে যেন তোমাকে টেবিলে পাই। এ সময় আমার কাহিনী নীলা সহ্য হচ্ছে না, তবুও সে নিরুপায় গট পায়ে চলে যায় রুমের দিকে। শুভ্রম হেসে ফেলে, পরক্ষণে এবার এটা ভাবে অবাক হয় যে এই মেয়েটার জন্য সে এত কেন ভাবছে। রাত পুরোটা কেটেছে নীলার নির্ঘুম। এই 3 দিনে সে বেশ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। নিজেকে আয়নায় দেখে নীলা নিজেকেই তাচ্ছিল্য হাসে। নিজের মনে মনে বলে, এমন একটা রূপহীন মেয়েকে কোনো ছেলেই চাইবে না।
সেটাই স্বাভাবিক। তবে আমার জন্য আমার কষ্ট কেন হচ্ছে? পরক্ষণে তার মন বিশ্রী ঘোষণা করে বলে, উপরওয়ালার সৃষ্টি প্রত্যেকটা মানুষই সুন্দর। সে সূত্রে আমিও সুন্দর। কারো কোনো অধিকার নেই আমার রূপ নিয়ে বাজে মন্তব্য করার, মজা করার। নীলার মনে দুই রকমের দ্বন্দ্বে কেঁদে দেয় নীলা। ওই মানুষটাকে ভালোবাসার পর নীলা কেঁদেই আসলো, কিন্তু সবসময় সবার সামনে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করত। নীলা জানতো তার ভালোবাসা একপাক্ষিক, যার পরিণাম শুভ্র না। তবে আজ সেটা মানতে পারছে না। চারদিকে আধারে ছেয়ে আলো এসেছে। ভোর হয়ে গেছে যে। আজানের শব্দে মুখরিত সকাল। নীলার শরীর বড্ড ক্লান্ত, তার একটু স্নিগ্ধতা দরকার। সে গিয়ে ফ্রেশ হয়ে আসলো, এসেই নামাজে দাঁড়ালো। উপরওয়ালার দরজায় তুলে দিল সকল অভিযোগ, সাথে প্রার্থনা করলো তার প্রিয়জন যেন সুখী হোক। নীলার কান্না উপরওয়ালাকে কতটুকু টলিয়েছে জানা নেই, তবে রুমের বাহিরে থাকা মানুষ তাকে বেশ অবাক করছে নীলার করুণাকুতি। এই ভোরে নীলার সাথে জড়িত আরও দুটি প্রাণ আল্লাহর দরজায় কড়া নেড়েছে। একজন চেয়েছে তার সন্তানের সুখ, আরেকজন চেয়েছে থাক, ওটা না হয় আড়ালেই রইল। নীলা ঢাকা এসেছে আজ 4 দিন হতে চলল। সে ঘর থেকে তেমন বের হয় না, কারো সাথে মেশে না, কেমন নির্জীব হয়ে থাকে। নীলার নীরবতা চোখে এড়ায় না কারো। তার খালামণি এসে মাঝে মাঝে কথা বলে যায়। খালামণির যা মনে মানে শুভ্রমের চাচিও কথাবার্তা বলে যায়। নীলা শুধু পুতুলের ন্যায় সব কথা শুনে যায়, মাঝে মধ্যে হা হু উত্তর দেয়। নীরবতা নীলার বৈশিষ্ট্য না, তাই তার খালামণির বাড়ির সবাই বেশ চিন্তিত। দিনের বেশিরভাগ সময় নীলা রুমের দরজা বন্ধ করে রাখে। ভার্সিটিতেও যায়নি কয়দিন। শুভ্রমের বোন মৌ সারাদিন পড়াশোনায় ব্যস্ত থাকে, কারো সাথে কথা বলে না। তবে সে নীলাকে বেশ পছন্দ করত, নীলার বকবকে ছটছটে রূপটার জন্য। সে ছটছট নীলাকে চুপচাপ দেখতে তারও ভালো লাগে না, তাই মাঝে মাঝে সেও এখন নীলার ঘরে এসে নিজে থেকে কথা বলে। নীলাকে খালামণির বাড়ির 3 জন পছন্দ করে না। তারা হলো শুভ্রমের আপন মেজো বোন সোহা, যার বিয়ে হয়েছে বছর খানিক হলো, আর শুভ্রমের চাচাতো ভাই বোন দিয়া আর রাজ। নীলা দাঁড়িয়ে আছে বারান্দায়। এখন ধরণীতে আধার করে সন্ধ্যা নেমেছে নীলার মনেও। সারাটা দিন কোনো মতে কাটলেও সন্ধ্যার পর তার একাকিত্বটা বেড়ে যায়। এত বড় পৃথিবীতে এত কোটি মানুষ থাকা সত্ত্বেও সে একা হয়ে যায়। একা তো হওয়ারই কথা। আমরা যাকে নিজের সবটা ভাবি, সে না হলে সবটা তো খালি হয়ে যায়। তার প্রিয় মানুষের শূন্য স্থানটা প্রিয় মানুষ ব্যতীত কেউই তো পূর্ণ করতে পারে না, সে যতই কোটি কোটি মানুষ আশেপাশে থাক না কেন। নীলার মনে পড়ে অতীত। সে রাহাতকে ভালোবেসে সেই ছোটবেলা থেকে, কিন্তু কখনোই রাহাতের সামনে সেটা প্রকাশ করেনি বা প্রকাশ করতে চায়ওনি, কারণ সে জানতো রাহাত কখনোই তাকে মানবে না। সে ভেবেছিল তার একপাক্ষিক ভালোবাসা নিজের মধ্যে লুকায়িত থাকবে, কারণ যদি একপাক্ষিক ভালোবাসা একবার প্রকাশ করা হয়ে যায়, তাহলে না চাইতেও বিপরীত পক্ষের মানুষটা অবহেলা করবে। কিন্তু একদিন রাহাত যা কাণ্ড করলো, তাকে বাধ্য হয়ে প্রকাশ করতে হলো। রাহাত যে তার সাথে এমন খেলা খেলবে ভাবতে পারেনি সে। নীলাম্বরী আসবো? একটা ছেলে কণ্ঠে ফিরে তাকালো নীলা। অতীতের গভীরে আর যেতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে অতি গোপনে চোখের জলটা মুছে নিল। সে জানে কে এসেছে, কারণ এই নাম ধরে শুধু একজনই ডাকে। নীলা বারান্দা থেকে রুমে আসলো। এসে দেখে এখনো শুভ্রম দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। মনে মনে হাসে নীলা, লোকটা বড্ড ডিসেন্ট। এখনো অনুমতি দেয়নি বলে রুমের ভেতর অব্দি আসেনি। নীলা শুভ্রমকে ভেতরে আসতে বলে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে নীলার অন্যমনস্ক হয়ে চোখের জল ছড়ানোর দৃষ্টিতে দেখেছে। তার খারাপ লাগছে বিপন্ন নীলাম্বরীর জন্য। মেয়েটা তো একটু ভালোবাসায় চেয়েছিল। আগন্তুক এবার একটা বাড়ি ঢুকতে ঢুকতে কাউকে কল দেয়। অপর পাশে ফোন রিসিভ করতেই আগন্তুক বলে ওঠে, নীলাকে এত কষ্ট দিচ্ছ? মেয়েটা ভেঙে পড়েছে অনেক। অপর পাশ থেকে কেউ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, এই ভালোবাসা নীলাকে আজীবন কষ্টই দিয়ে যেত। আজীবন কষ্ট পাওয়ার থাকে একবার বেশি কষ্ট পাক, তবু ওর ভিত্তি মজবুত হোক।
শক্তভাবে বেড়ে উঠুক ও শিকড়। আগন্তুক নিরাশার শ্বাস ফেলে বলল, এই কাজটার জন্য নীলা তোমাকে অপছন্দ করবে। ধীরে ধীরে ওর রাগ হবে তোমার উপর। তাও এমন করবে? অপর পাশের মানুষটা মুচকি হেসে বলল, এখন খারাপ হব, কিন্তু যখন সে বুঝবে আমার এই কাজ ওরেও একটা নতুন জীবন দিচ্ছে, তখন সব থেকে বেশি ভালোবাসবে ও আমায়। আগন্তুক ফোনটা কেটে রুমে চলে যায়। নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল শুভ্রম কারোর সাথে কথা বলছে। নীলাকে দেখে ফোনটা কেটে দিল। শুভ্রম নীলাকে দেখে গলা পরিষ্কার করে বলল, তুমি ভার্সিটিতে যাচ্ছ না কেন? নীলা জানতো তার সামনে থাকা গম্ভীর লোকটা এই প্রশ্নই করবে। নীলা একটু সময় নিয়ে উত্তর দিল, আমি কয়েকদিন বাসায় থাকতে চাচ্ছি। নীলার উত্তর শুভ্রমের পছন্দ হয়নি। এমনিতেই নীলা একদম চুপচাপ দশা, কারোরই ভালো লাগছে না। যদি সে মিশে সবার সাথে একটু বাহিরে যায়, তাহলে তোর মনটাও ভালো লাগবে। শুভ্রম বেশ গম্ভীর কণ্ঠে বলল, দেখো নীলাম্বরী, আমি যা বলি সোজাসাপটা বলি। তোমার এমন আচরণ তোমার পরিবারের কেউ মানতে পারছে না। এমন হতো তুমি আগে থেকেই চুপচাপ, তাহলে একটা কথা ছিল। কিন্তু তোমার হঠাৎ করে চুপচাপ হওয়াটা কারোরই বোধগম্য হচ্ছে না। তোমার কি হয়েছে না হয়েছে সেটা এখন তুই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু একটা কথাই বলতে চাই, তুমি যদি এমন দিশেহারা চলাচল করো, তাহলে আমি তোমার বাবাকে জানাতে বাধ্য হব। পড়াশোনার জন্য তোমাকে এখানে পাঠিয়েছে। যদি তুমি সেটা নাই করো, তাহলে চলে যাবে নিজের বাড়ি। নিজের বাড়ি থেকে তো লাভ নেই। আর ভার্সিটির একটা নিয়ম আছে, তুমি ক্লাস মিস দিলে তোমার উপস্থিতি নাম্বার কম দেবে টিচাররা। আর কে কি করবে আমি জানি না, তবে তোমার সাবজেক্ট তুমি কম পাবে, এটা শিওর। শুভ্রমের কথায় খারাপ লাগলো নীলার। সে শুভ্রমের কথার জন্য মানে বের করতে ভুল বুঝে বলল, আপনাদের বাড়ি থাকছি বলে এত চিন্তা, তাই না? এতগুলো কথা বলে ফেললেন। শুভ্রম আশ্চর্য হলো নীলার কথা শুনে। নীলা এমন একটা অদ্ভুত মেয়ে, যাকে কথা বললেও কিছু মনে করে না। আর সে কিনা এই শাসনটা বুঝলো না। শুভ্রম কিছু বলার আগে রাহাতের খাবারের ডাক এলো। নীলা শুভ্রমকে কিছু বলতে না দিয়েই চলে গেল। খাবার টেবিলে শুনশান নীরবতা, যে যার মতো খাবার খাচ্ছে। এখানে কথার আসর জমাতে একমাত্র নীলা, কিন্তু সে এখন স্বাভাবিক কথাবার্তাই বলে না। হাসি ঠাট্টা তো দূরের কথা। নীরবতা ভেঙে নীলার খালামণি বলল, নীলামা, ভার্সিটিতে যাস না কতদিন হলো? কবে যাবে ভার্সিটি? নীলা খাবার থামিয়ে দেয়। কিছুক্ষণ চুপ থেকে বলল, আগামীকাল থেকে যাব খালামণি। নীলার কথা মানতেই দিয়া মুখটা বাঁকিয়ে বলে উঠল, আর কয়দিন? একদিন বাসায় থাকা, আর কয়েকদিন বাসায় থাকো আপু। তোমাকে ভার্সিটিতে না দেখে সবারই দিন ভালো যাচ্ছে, কেউ আবার ভয়ে জ্ঞান হারাচ্ছে না। কথা শেষ করে হা হা করে হেসে উঠল দিয়া, সাথে রাজও। যেন কোনো একটা জোকস শুনে ফেলেছে তারা। শুভ্রমের বাবা চাচা টেবিলে নেই, তারা ব্যবসায়িক কাজে শহরের বাহিরে গেছে। সেজন্যই দিয়া এত বড় কথা বলার সুযোগ পেল। শুভ্রমের চাচি মানে দিয়ার মা বেশ জোরে একটা ধমক দিল, কিন্তু দিয়ার রাজের তাতে কোনো হেলদোল নেই। তারা হেসেই যাচ্ছে। নীলা এতক্ষণ মাথা নিচু করেছিল, শেষমেশ টিকতে না পেরে ওদের দিকে তাকিয়ে বলল, আমার রংটা এত অপছন্দ তোমাদের? কালো রংটা এতটা অপছন্দ তো তোমাদের না? সারা জীবন দেখে আসলাম তোমাদের ড্রেসের রং বেশিরভাগই কালো। তোমার কালো ড্রেস পছন্দ, তবে মানুষের বেলায় সেটা কেন না? রংটাকে যদি শুধুই রং হিসেবে রাখতে, তবে তোমরা মন নামক মন্দিরটাকে ভাঙতে পারতে না কখনোই। নীলা খাবার না খেয়েই উঠে গেল হাত ধুয়ে। সবাই আহম্মক হয়ে তাকিয়ে রইল, কারণ নীলা কখনো এত গম্ভীরভাবে জবাব দেয় না। এসব কথা শরীরে মাখে না বললেই চলে। আজ তার প্রতিবাদ দেখে বিস্ময় সবাই। খালামণি চাচি বেশ পিছু ডাকলেও শুনে না নীলা, কারণ পিছুটা নীলার জন্য না। দিয়ে একবারে চুপ মেরে যায়। তাকে যেভাবে নীলা কথা শোনাবে ভাবতেও পারেনি। মনে মনে নীলার প্রতি জন্মে তার রাগ। দিয়ার মা অবাক কণ্ঠে বলল, নীলা তো কখনো এভাবে কথা বলে না, আজ কি হলো ওর? অন্য কেউ কিছু বলার আগে মৌ বলে ওঠে, চাচি আম্মু, এখানে নীলা কিভাবে কথা বলেছে সেটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করে তোমার ছেলে মেয়ে কতটা মানুষকে তারা এত নোংরা বিষয় নিয়ে
ঠাট্টা করেছে। ময়ের কথায় চুপ হয়ে যায় তার চাচি। দিয়া জ্বলে ওঠে, বলে, বাহ বাহ, আজ দেখি কালোরে কালো বলা যাবে না। আবার মুখচোরাদের মুখে কথাও ফুটেছে। মৌ চিল্লিয়ে বলে ওঠে, শাট আপ দিয়া, আমি চাচ্ছি না ব্যাপারটা সিরিয়াস কিছু হোক। তবে শুধু কথা ফোটেনি, হাত চলাও শুরু করেছে। আমি নীলা না, আমার সাথে অভদ্রতা করলে চড়িয়ে সোজা করে দেব। দেয়া রেগে যায় আরও। খাবার ছেড়ে উঠতে নিলেই মুখ খুলে শুভ্রম গম্ভীর কণ্ঠে বলে, এখান থেকে এক পা উঠবি তো খবর আছে তোর। একে তো বেয়াদবি করেছিস, আবার তেজ দেখাচ্ছিস। আর কলেজে কে কি করে সব খবর আমার কাছে আছে। শুভ্রমের ঠান্ডা কণ্ঠে থেমে যায় দিয়া। দিয়া আর রাজ বাদে সবার মনে নীলার জন্য খারাপ লাগা কাজ করে। নীলা ঘরে আসে, কান্না পায় তার খুব। সে নিজের গায়ের রংটাকে কখনোই এত গুরুত্ব দিত না, আর এখন এটা অভিশাপ মনে হয়। তার কান্না পাচ্ছে, কিন্তু সে কাঁদবে না, তার শান্তির প্রয়োজন। কল লাগায় বাবাকে। আজিজুর রহমান কল ধরেই আদুরে কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছে আমার আম্মাটা? নীলাস উত্তর দেয়, ভালো বাবা, তুমি কেমন আছো? আজিজুর রহমান হেসে বলে, মা বাবার ভালো থাকাটা সন্তানের ভালো থাকার উপর নির্ভর করে। তোমরা ভালো আছো মানেই বাবা মা ভালো। নীলা শান্তি লাগে বাবার কথায়। আজকাল তার শান্তির স্থান বাবা। নীলাকে চুপ থাকতে দেখে আজিজুর রহমান বলল, আম্মা, তোমার মন ভালো আছে তো? নীলার কান্না পায় খুব। আজকাল তার মনের খবর জিজ্ঞেস করলেই তার কান্না আসে। নীলা কান্না আটকানোর বৃথা চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। আজিজুর রহমান বুঝে তার মেয়ে কাঁদছে, তাই সে দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা বাবার অসহায়তা কি জানো মা? তার সন্তান কাঁদছে জেনেও তার কষ্ট দূর করতে না পারা। যে বাবা মা ছোটবেলায় সন্তানকে দামি খেলনা কিনে দেওয়ার জন্য নিজের দরকারি জিনিস কোনো কেনা বাদ দিয়ে দেয়, নিজের সন্তানকে খাওয়ানোর জন্য নিজে না খেয়ে থাকে, সে বাবা মাই এক সময় সন্তানদের কষ্ট দূর করতে ব্যর্থ হয়। এ ব্যর্থতা যে বাবা মার কাছে কেমন লাগে তোমরা বুঝবে না মা। তোমার কান্না এত কিসের জন্য মা? এই জিনিসটা তোমার জন্য নয়, তুমি সেই জিনিসটার জন্যই কান্না করছো। কারণ যেটা তোমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে। তুমি কেঁদো তা বদলাতে পারবে না। তোমার দরকার একটা ফুল, কিন্তু তোমার ওপরওয়ালা হয়তো তোমার জন্য পুরো একটা বাগান ফুল গাছই রেখেছে। তাই যা হচ্ছে হতে দাও মা। জীবনে কষ্টের অভাব নেই। সে কষ্টকে আঁকড়ে ধরে যদি বাঁচতে চাও, তাহলে এটা তোমার ব্যর্থতা হবে। আর তুমি যদি এই দুঃখকে ছাপিয়ে সুখটাকে কেড়ে নাও, তবে তুমিই সফল। আমি কি বলি বুঝেছ মা? বারবার বাবার কথায় যেন কলিজা ঠান্ডা হয় নীলার। নতুন করে বাঁচার ইচ্ছে জাগলো। মাঝে মাঝে কেটে গেছে এক সপ্তাহ। নীলা ভার্সিটি যাওয়া শুরু করেছে, তবে কথাবার্তা বলা একেবারেই কম করে দিয়েছে। আজ শুক্রবার। নীলা ঘুম থেকে উঠে তার সামনে বসে থাকা মানুষটাকে দেখে বিস্ময়ে হতভাগ। তার সামনে বসে আছে তার বাবা। শুধু বাবা না, সবাই এসেছে। আর সবার এখানে আসার কারণ শুনে নীলা অবাক। কারণ